আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমরা আসলে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শটের যে কথা দিয়েছিলাম যে তো কেমিস্ট্রির আজকে আমাদের তড়িৎ রসায়ন আমরা দেখব। অনেকে ভাবতেছিলে যে ভাই মনে হয় তড়িৎ রসায়ন লেকচারটা নিয়ে আসবে না। কিন্তু যেটা কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ সেটা তো রাখবো ইনশাআল্লাহ। তো তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা খুবই সুন্দর করে গুছিয়ে আমি 3টা টাইপের মধ্যে ভাগ করে নিয়ে আসছি। কারণ এই 3টা টাইপ থেকে দেখবে যে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যাক্সিমাম। তো আর কিছু থাকবে যে থিওরি টাইপ প্রশ্ন, কিছু পার্থক্য তড়িৎ বিশ্লেষ্য কোষ, রাসায়নিক কোষ এগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকবে। ওই পার্থক্যগুলো আমরা দেখাই দিব শেষে। কোথা থেকে পড়বা কিভাবে পড়বা। তো ওভারঅল আমি আজকে একদম তোমাকে গুছিয়ে দিব 3 ধরনের। ফ্যারাডের সূত্র থেকে প্রশ্ন আসবে, তারপরে তুমি দেখবা যে আমাদের কোষ মানে ইনট সেলের মানটা আমাদেরকে বের করতে বলবে। এই টাইপের প্রশ্নগুলো আসবে, আরটা আসবে নানস্টের সমীকরণ থেকে আমরা কোশ্চেন দেখব। এই টাইপের বাইরে আমাদের কোনো কোশ্চেন হবে না। তো এই 3 ধরনের টাইপ থেকে আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করব। তোমরা দেখছো আমি সব কনসেপ্টগুলো তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসছি। তারপরে হলো যে তোমরা এই কনসেপ্টগুলো থেকে আমরা সক্রিয়তা সিরিজ থেকে শুরু করে ইনট সেল, নানস্টের সমীকরণের পরে তারপর আমরা কি করব, আমরা সিকিউ সলভে যাব। তো আশা করি যে তোমাদের খুব ভালো মতো এনজয় করবে এই ক্লাসটা। কারণ হলো যে এই ক্লাসটুকু জাস্ট এই ক্লাসটুকু করলে একটা সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। আর কোনো দিকে তাকানো লাগবে না, শুধু এই ক্লাসটুকু ভালো মতো করলেই হবে। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আজকে প্রায় 9টা সিকিউ সলভ করিয়ে দিব। এই চ্যাপ্টার থেকে যত টাইপের সিকিউ হয় সব টাইপ কভার হয়ে যাবে এই 9টা সিকিউর মাধ্যমে। যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করবো যে খুব ভালো মতো এই ক্লাসটা সম্বন্ধে ধারণা পেয়ে যাবা। এই ক্লাস নিয়ে আর জীবনে সেকেন্ড কোনো প্রশ্ন থাকবে না তোমার মনে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। চ্যাপ্টারটার নাম হলো তড়িৎ রসায়ন। অবশ্যই তড়িৎ রসায়ন নাম দেখে তড়িৎ তড়িৎ একটা ফিল আসতেছে। তো আমরা বেশি ডিটেলসে যাব না, আমরা কনসেপ্ট একদম ডিপে যাব না। যেইটুকু তোমার সিকিউর জন্য প্রয়োজন, যেইটুকু তোমার হয়তো এমসিকিউতে একটা ধারণা দিবে, ওইটুকুর জন্য আমরা পড়বো। আমরা জাস্ট ওয়ান শট সিকিউটা কভার করতেছি, যাতে এই অল্প সময়ের মধ্যে আমার এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো যে যারা একেবারে পড়াশোনা করে না তাদের উদ্দেশ্যে, তারা যাতে অ্যাটলিস্ট কি করতে পারে, টেনে একদম দরকার হয় একটা এ প্লাস নিশ্চিত করতে পারে। আমি তাদের উদ্দেশ্যে ক্লাসগুলো নিই। এখন যারা ভালো স্টুডেন্ট থাকো, যারা পড়াশোনা করছো, তোমরা এগুলোর পাশাপাশি তোমরা যেগুলো এতদিন পড়ছো ওগুলোও কিন্তু রিভিশন দিতে হবে। ঠিক আছে, যারা ক্লাসগুলো দেখো। তবে এই ক্লাসগুলো আমার ডেডিকেটেডভাবে তাদের উদ্দেশ্যে, যারা এতদিন পড়াশোনা করেনি তারা যাতে অ্যাটলিস্ট এই ক্লাসগুলো করে এই প্লাসটা পেতে পারে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। তো তড়িৎ রসায়নের মধ্যে এখানের মধ্যে আমাদের কি আছে, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে জানবা যে এখানে কি হয়, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য বুঝতেই পারতেছো এখানে একটা তড়িৎ শক্তির একটা প্রভাব আছে। এই তড়িৎ শক্তিটা কি করবে বলো তো, এই তড়িৎ শক্তিটা আমাদের রাসায়নিক শক্তিতে কনভার্ট হবে। এমসিকিউর জন্য লাগবে, বেসিক ধারণাটার জন্য হেল্প করবে। তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি করবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে হবে বলতো, কনভার্ট হবে। এখানে আমাদের তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দিয়ে ব্যাটারি দিয়ে চিহ্নিত করা আছে, কোনটা অ্যানোড, কোথায় ধাতু জমা হচ্ছে। এই জিনিসগুলোকে আমি সংক্ষেপে একটা ধারণা দিচ্ছি। এত চিত্র না এঁকে, সময় নষ্ট না করে, আমি দেখলাম যে চিত্র আঁকতে অনেক সময় লাগতেছিল, এই জন্য চিত্র না এঁকে আমি পয়েন্টগুলো তোমাকে তুলে ধরার চেষ্টা করছি, যেটা তোমার বইয়ে চিত্র আকারে দেওয়া আছে। তো যাদের বই খোলার এখন সময় নেই, অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো একটু শুনে নাও। তারপর হচ্ছে দেখো, অ্যানোডে সবসময় কি হবে, অ্যানোডে সবসময় জারণ ঘটে, এবং ক্যাথোডে সবসময় কি ঘটে, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে। এটুকু মনে রাখতে হবে তোমাকে, এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। অ্যানোডে সবসময় কি ঘটবে, অ্যানোডে সবসময় জারণ ঘটবে, ক্যাথোডে সবসময় কি ঘটবে, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটবে। আরেকটা জিনিস মনে রাখবে, ক্যাথোডে ধাতু জমা হয়। কোথায় ধাতু জমা হয়, তুমি যখন ওই যে বললাম না একটা চিত্র আছে, চিত্রের মধ্যে আমাদের ডান সাইডে যে ক্যাথোডটা আছে, ক্যাথোডে দেখবো যে আমরা ধাতুগুলো জমা হতে থাকে, ধাতুগুলো জমা হতে থাকে। যারা বই খোলার একটু সুযোগ থাকবে, তোমরা হয়তো এই চিত্রটার সাথে পরিচয় আসো। তো ওই চিত্রটার মধ্যে তোমরা দেখবা যে আমাদের কি হয় বলতো ভাইয়া, দণ্ডের মধ্যে ধাতুগুলো জমা হয়, ক্যাথোড দণ্ডের মধ্যে। তোমরা হয়তো এই চিত্রগুলা সম্বন্ধে ধারণা রাখছো, তাই না, এরকম চিত্রের মধ্যে, তাই না, এরকম চিত্রের মধ্যে এরকম একটা চিত্র ছিল, সুন্দর করে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। তো এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো আমাদের মেইন আলোচনা হলো ফ্যারাডের সূত্র। আমাদের মেইন আলোচনা বিষয় হলো ফ্যারাডের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে আমাদের এই ধাতু জমা হওয়ার পরিমাণটা আমরা বের করি। এই ধাতু জমা হওয়া পরিমাণটাই আমাদের কিসের জন্য আসবে বলতো ভাইয়া, আমাদের গয়ের জন্য আসে। ডব্লিউর মানটা বের করতে বলে। এই যে দেখো ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি, ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি। কোন সূত্র থেকে বলতো ভাইয়া, সরি, ফ্যারাডের প্রথম সূত্র থেকে, ফ্যারাডের প্রথম সূত্র থেকে। এখন ফ্যারাডের প্রথম সূত্র থেকে ধাতু কি পরিমাণ জমা হবে এটা আমরা না হয় জানলাম। এখন ধাতু কি পরিমাণ জমা হবে সেটা কি বলতো, জমার পরিমাণ থেকে ডাব্লিউকে আমরা একটা সূত্র দিই। এখানে তোমরা অনেকগুলো সূত্র পাবা, এখানে তোমরা অনেকগুলো সূত্র পাবা। ডব্লিউ ইকুয়াল টু তোমরা জেড আইটি পাবা, তোমরা অনেকগুলো সূত্র পাবা। কিন্তু আমি সব সময় বলি যে একটা সূত্র তুমি মনে রাখো ভাইয়া। কি মনে রাখবা, একটা সূত্র মনে রাখবা। এই একটা সূত্র দিয়ে তুমি সবকিছু করতে পারবা। এটা মেনলি কই থেকে আসছে, এটা মেনলি ডব্লিউ সমান কিউ, মানে যেই পরিমাণ ধাতু জমা হবে সেটা কিসের উপরে বলতো ভাইয়া, এই কিউর উপরে। তখন কিউ ইকুয়াল টু আমরা কি জানি, ওই যে আমরা
শিখছিলাম আইটি, আর এটা উঠানোর জন্য আমরা কি লিখি বলো তো ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। আর জেড বলতে গেলে আমরা কি বুঝি, জেড বলতে গেলে আমরা বুঝি m/nf, মানে m/nf ইন্টু আইটি। এই হলো আমাদের কি এই সূত্রটা এখান থেকে আসছে। তার মানে কি, তোমাকে যদি অনেক সময় এমসিকিউ জিজ্ঞেস করা হয় যে এই যে ডব্লিউ সমান কোন নিচের কোনটি সত্য, তাহলে ডব্লিউ সমানুপাতে কিউ থাকলে সেটা, তারপর অথবা ডব্লিউ ইকুয়াল টু কি সমানুপাতে কি আইটি আছে, কি ইকুয়াল টু আইটি ওখান থেকে আসছে। আবার তোমার ইকুয়াল টু এই যে এটা কি উঠানোর জন্য আমরা কি করি বলো তো ভাইয়া, জেডটা নিয়ে আসছে ধ্রুবক হিসাবে, জেড আইটি, আর জেড মানে কি m/nf। তো এখান থেকে তোমার এমসিকিউ রিলেটেড ধারণা পেয়ে গেছো। তার মানে লাস্টে যে সূত্রটা দাঁড়াচ্ছে ডব্লিউ ইকুয়াল টু MIT/nf, এইটুকু। একটা মিনিট দাঁড়াও। ওকে, এইটুকু যখন তুমি বুঝে গেছো, তাহলে তোমার কিন্তু আর পিছনে ফিরে তাকানো লাগবে না ভাইয়া, তুমি এই স্লাইড থেকে অনেকগুলো জিনিস জেনে গেছো। এখন আমার এগুলো পরিচয়গুলো জানা খুব দরকার। সেখানের মধ্যে তোমার দেখো, তোমাদের এখানের মধ্যে যে জিনিসটা হবে কি, আইটা কি, আইটা হলো তড়িৎ প্রবাহ, এইটুকু জানি আমরা। এনটা কি, এনটা হলো যোজনী। কি যোজনী বলো তো ভাইয়া, যেই আমাদেরকে দেওয়া মানে আধানটা যেটা দেওয়া থাকবে আমাদের, যে ইয়াটা দেওয়া থাকবে, ধরো নিকেল 2+, এখানে নিকেল কয়টা ইলেকট্রন ছাড়া লাগতেছে, সে কি হওয়ার জন্য বলো তো ভাইয়া, সে যখন একদম ভালো মতো দেখো, যেমন ধরো নিকেল 2+ কি করবে, ও দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, গ্রহণ করেই তো ও কি হবে বলো তো ভাইয়া, নিকেল হবে। তার মানে ওর যোজনীর মান কত হবে, যোজনীর মান হবে 2। তার মানে কি, যে পরিমাণ ইলেকট্রন ছাড়বে সেইটাই হলো যোজনীর মান, যেই পরিমাণ ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো যোজনীর মান। তার মানে ইলেকট্রন ছাড়া এবং গ্রহণের যে পরিমাণটা থাকবে সেটা দিয়ে আমরা যোজনী বের করতে পারবো। টি এর মানটা কি, টি এর মানটা হলো সময়। আর এফ বলতে গেলে ফ্যারাডের এই মানটাকে আমরা মুখস্থ রাখবো 96500 কুলম বা 96500 কুলম, ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। আর ডব্লিউ এর মানটা অবশ্যই তোমাকে কিসে আসবে, গ্রামে আসবে। তার মানে কি, এইটুকু হলো আমার কি ডব্লিউ ইকুয়াল টু MIT/nf। এম মানে কি আণবিক ভর, জাস্ট গ্রামে বসাই দিবে আণবিক ভরটা। তার মানে কি, ডব্লিউ ইকুয়াল টু MIT/nf, এই সূত্র দিয়ে আমাদের ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের প্রথম টপিকের ম্যাথগুলো আমরা করতে পারবো। জাস্ট এই সূত্রটা যদি আমরা কেউ ভালো মতো ইউটিলাইজ করতে পারি, তাহলে চলো আমরা দেখি কিভাবে এই সূত্রটা আমরা ইউটিলাইজ করবো। প্রথম সিকিউগুলো আমরা একটু সলভ করে আসি, তাহলে আমাদের জন্য করতে অনেকটা সুবিধা হবে। এবং আমরা যদি এইভাবে করি ভাইয়া, তাহলে আমরা দেখবো 3টা টাইপ, যেহেতু আমাদের 3টা টাইপ খুব সুন্দর করে আমাদের কভার হয়ে যাবে। চলো আমরা দেরি না করে একটা ধাপে আমি আরেকবার একটু সামারি করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কি জিনিস শিখলাম, ক্যাথোডিক, প্রথমে আমরা কি শিখলাম, প্রথমে আমরা কিছু জিনিস জেনে নিলাম প্রাথমিকভাবে, তারপর আমরা জেনে নিলাম যে ফ্যারাডের সূত্র থেকে আমরা কি ধারণা পাই, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, এটা সম্বন্ধে একটা ধারণা পাই। সেই ধাতুর পরিমাণটা কত, ডব্লিউ সমানুপাতিক কি কিউ, এরকম একটা সমানুপাতিক আরে, এটাই হচ্ছে আমাদের কি ফ্যারাডের প্রথম সূত্র, ডব্লিউ সমানুপাতিক কিউ। তো সেখান থেকে আমরা কি জানি, ডব্লিউ সমানুপাতিক আইটি, কি জানি আইটি থেকে আমরা এখান থেকে কি আনছি, এই আমাদের সমানুপাতিক চিহ্নটা সরানোর জন্য একটা ধ্রুবক নিয়ে আসছে, সেটা হলো ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। আমি কি বেশি দ্রুত কথা বলতেছি কিনা একটু বললো তো, মানে এটা আমার একটা অভ্যাস যে দ্রুত কথা বলা, দ্রুত একটা চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া। তো তোমরা অনেকেই হয়তোবা মানে একটু হয়তোবা দ্রুত বলার কারণে বুঝতে অসুবিধা হয়, তাহলে একটু আস্তে আস্তে দেখো। আর আরেকটা ব্যাপার হলো যে আমি চেষ্টা করবো যে সুন্দর মতো একদম গুছিয়ে দেওয়ার জন্য তোমার এই ক্লাসগুলো। দেখো আমি কিন্তু সবগুলো লেকচারে কমপ্লিট করিয়ে দিছি, বাকি আছে কি জানো, বাকি আছে গুণগত রসায়নের পার্ট 2টা শুধু মাত্র বাকি আছে। আর তোমাদের বাকি আছে ওইখানের মধ্যে মনে হয় তোমরা ইয়ারটুকু আমি পড়াইতে পারি নাই, ওই যে তোমার হলো যে ভেজালের ম্যাথগুলা। তার মানে গুণগত রসায়ন দেখো কি জিনিস বাকি আছে, একটু এটা বাইরে একটু কথা বলি। গুণগত রসায়নটা আমাদের বাকি আছে, গুণগত রসায়নের পার্ট 2টা, ওই পার্ট 2টা অনেক সহজ, দেখবা যে আমি বেশিক্ষণ লাগবে না। গুণগত রসায়নের পার্ট 2 সাথে আমি ভেজালের ইয়াগুলো হয়তো বা কমপ্লিট করিয়ে দিব। ভেজাল, তার মানে এই ভেজালটা কোথায় আছে বলতো, পরিমাণগত রসায়ন। তার মানে আরেকটা চ্যাপ্টার বাকি আছে আমাদের, কোনটা চ্যাপ্টার বাকি নাই এটা বললে ভুল হবে, পরিবেশ রসায়নের পার্ট 2, মনে আছে পরিবেশ রসায়নের পার্ট 2, পরিবেশ রসায়নের পার্ট 2, এই যে দেখো পরিবেশ রসায়নের পার্ট 2, এইটুকু তোমার হলো কাজ, ঠিক আছে ভাইয়া, এইটুকু হলো আমাদের কাজ। এর বাইরে কিন্তু আমাদের তেমন কিছু আর বাকি নেই। তার মানে কি, গুণগত রসায়নের পার্ট 2 আর ভেজাল, আর পরিবেশ রসায়নের পার্ট 2টা আমাদের বাকি আছে। তো এটার জন্য আমাদের হয়তো একটা লেকচার লাগবে, আর এটার জন্য একটা লেকচার লাগবে। তার মাধ্যমে আমাদের কিন্তু কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ ওয়ান শট সবগুলা ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে পাশাপাশি তোমরা হয়তো বা জানো যে ফিজিক্সের আমি কয়েকটা ক্লাস ফ্রি দিচ্ছি, আর বাকি সবগুলো হয়তো বা জানো যে আমাদের টপ 30 সিকিউ সিরিজের ক্লাসগুলো হচ্ছে, যেহেতু ওরা পেইডে ভর্তি হয়েছে সেহেতু আমি তো এই ক্লাসগুলো ফ্রি দিতে পারি না। তবে আমি তোমাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে করতেছি, এবং পাশাপাশি তোমরা জানো যে পরীক্ষার গ্যাপের মাঝে তো আলহামদুলিল্লাহ 100% তোমাদেরকে দিব। ওইখানে হয়তো ফাউন্ডেশনটা তৈরি করে হচ্ছে তোমাদের জন্য, এই যে এইগুলো সব ভালো মতো এখন যদি তুমি যদি এইভাবে পড়তে পারো ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এইটুকু হলো আমাদের কি, এইটুকু হলো আমাদের সূত্র। তারপর আমি বললাম যে এম মানে আণবিক ভর, আই মানে তড়িৎ প্রবাহ, টি মানে সময়, এন মানে কি, এন মানে হলো যে যোজনী, এফ মানে হলো যে 96500 কুলম, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা চলো আগে এই টপিকটা দিয়ে সিকিউগুলো শেষ করে আসি, তারপরে আমরা অন্য কাজে আসবো, ঠিক আছে। প্রথম সিকিউটা আমাদের জন্য দেখি, আমাদের জন্য প্রথম সিকিউটা কি অপেক্ষা করতেছে। সরি, দেখো প্রথম সিকিউটা আমাদের জন্য, দেখো আমি একটু ছোট করে নিলাম। এখানে আসো, গ নাম্বারটা আসো। গ নাম্বারটা তোমাকে কি বলতেছে, গ নাম্বারটা বলতেছে উদ্দীপকের পি কোষে কি আছে 5 অ্যাম্পিয়ার তো বিদ্যুৎ আছে,
10 মিনিট ধরে চালনা করছে। তুমি আগে মানগুলো একটু কালেক্ট করো। দেখো এখানে কোথায়, এটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে। দেখো আমার কিসের মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তারপর আমার কিসের মান দেওয়া আছে, টি মিনিটে দেওয়া আছে। এটাকে আমার কিসে নেওয়া লাগবে, সেকেন্ডে নেওয়া লাগবে, 60 সেকেন্ড মানে 600 সেকেন্ড, মানে 600 সেকেন্ড। এরপরে দেখো এটা যদি চালনা করে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, মানে আমার কিসের মান দেওয়া লাগবে, ডব্লিউ এর মানটা লাগবে, তাই কিনা বলো তো ভাইয়া। এখন দেখা লাগবে যে পি কোষে আমাদের কি আছে বলো তো ভাইয়া, কপার সালফেট আছে। এই কপার সালফেট থেকে তুমি বলো তো ভাইয়া কি কি হতে পারে, কপার সালফেট থেকে কি হবে, কপার 2+ হবে আর সালফেট 2- হবে, তাই কিনা বলো তো ভাইয়া। তাহলে এখানে কে বলো তো ভাইয়া, ধাতুটা কে, কপার। তাহলে কপার কি করে বলো তো ভাইয়া, কপার যখন 2+ থাকবে তার মানে বুঝতেই পারতেছো ও কি করবে, ও 2টা ইলেকট্রন গ্রহণ করে তো কপার হবে। তার মানে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে বলো তো ভাইয়া, 2টা ইলেকট্রন। তার মানে যোজনীর মান কত বলো তো ভাইয়া, যোজনীর মান আমাদের হলো 2। আশা করি বুঝতে পারছো। তো এইটুকু তুমি যদি এটা করতে পারো তাহলে দেখো আমরা কি জানি,